কেন্দ্রীয় ব্যাংক নোট ছাপানোর একচ্ছত্র আধিপত্য, বাণিজ্যিক ব্যাংক নোট ছাপায় না। এই ভাগটা করে নিতে হবে যে কোনগুলোকে আমরা ব্যাংক বলছি, কোনগুলোকে অব্যাংক বলছি। 0.5%, 0.25% সেটা কিন্তু কয়েক লক্ষ কোটি টাকা। তুমি যেভাবে পড়েছো পরীক্ষায় ঠিক সেইভাবেই প্রশ্ন আসবে, সেটা কিন্তু নাও আসতে পারে। ওই বেশি লিখতে পারিনি, এইটুকু লেখা হয়েছে, 6 নম্বরের জন্য উত্তর, এটা একদম ভাববে না। ইনফ্লেশন মানে আমরা যেটা বাংলায় যেটা বলছি মুদ্রাস্ফীতি, কিন্তু সেই অর্থ যদি প্রয়োজনের তুলনায় বেশি চলে আসে, তাহলে বিনিময় করতে গিয়ে দেখা যায় শুধুমাত্র জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। সরকারি বাজেটের 3 রকমভাবে আমরা ভাগ করি। ডেফিসিট যেটা হচ্ছে সেটা কেন হচ্ছে, তাহলে তোমাদের সিলেবাসটা কিন্তু যেটা আমরা পড়িয়েছি বা যেটা আমরা দেখেছি মূলত ইউনিয়ন বাজেটের উপরই গুরুত্ব দেওয়া হয়েছে। 91 সালটাকে কেন ধরা হয়েছে আলাদা করে, গুরুত্বপূর্ণ। তোমাদের সিলেবাসে সেই জায়গাটা খুব বেশি ধরেনি, আমি যতদূর সিলেবাসটা দেখেছি। অর্থনীতির ছাত্র হিসেবে কি ওয়ার্ডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঘাবড়ানোর কিচ্ছু নেই, মানে কেন হলো তার ফাংশনটাকে এবং সেটা অর্থনীতিতে কিভাবে কাজ করছে, এই জিনিসটা একটু তোমরা দেখে যাবে। নমস্কার, আপনারা শুনছেন গীতাঞ্জলি রেডিও 90.4 FM আয়োজিত আজকের অনুষ্ঠান টার্গেট উচ্চ মাধ্যমিক। টার্গেট উচ্চ মাধ্যমিকের আজকের পর্বে আমরা কথা বলবো অর্থনীতি নিয়ে। আমাদের সাথে আছেন পুরন্দরপুর হাই স্কুলের অর্থনীতি বিষয়ের শিক্ষক প্রদীপ দেবনাথ স্যার। স্যার নমস্কার। নমস্কার। কেমন আছেন স্যার? ঠিক আছি। প্রথমেই যারা উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাই। তাহলে তোমাদের সুবিধার্থেই অর্থনীতি বিষয়ে আমরা কিছু আলোচনার মধ্যে যাচ্ছি। স্যার প্রথমেই জানবো, 4th সেমিস্টার হবে উচ্চ মাধ্যমিকের, আর হাতে বেশি দিন সময় নেই, খুব স্ট্র্যাটেজি নিয়ে পড়তে হবে সবাইকে। তো নাম্বার ডিভিশনটা কীরকম থাকছে পরীক্ষায়? আচ্ছা, এটা তোমরা প্রথমেই মানে 11-12 মিলে 3টে সেমিস্টার দিয়ে দিয়েছ। চতুর্থ সেমিস্টারে তোমাদের যেটা রয়েছে সেটা নম্বরটা 2 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন এবং 6 নম্বরের প্রশ্ন। তোমরা চ্যাপ্টার ওয়াইজ নম্বরগুলো নিশ্চয়ই তোমার এর মধ্যে জেনে গেছো, আমি আর তার ডিটেলসে যাচ্ছি না। তো সেক্ষেত্রে তোমাদের মানে থার্ড সেমিস্টারে তোমরা যে মানে অবজেক্টিভ টাইপের প্রশ্ন করেছো তার একরকম প্রিপারেশন, কিন্তু এখন যে প্রিপারেশনটা এটা একটু অন্যরকম। সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা নম্বর মানে চ্যাপ্টার ওয়াইজ যে নম্বর রয়েছে সেই বিভাজনের মধ্যে গিয়ে বাড়িতে এই শেষ সময়ের মধ্যে শুধু মানে চোখ বুলিয়ে নিলে হবে না, সময়ের মধ্যে সেই যেই নম্বর বিভাজন হয়, মানে একটা 4 নম্বরের প্রশ্ন তোমরা চটাপট ওই সময়ের মধ্যে লিখতে পারছো কিনা, ম্যাক্সিমাম 8 মিনিট কি 9 মিনিট মধ্যে তোমাকে প্রশ্নটা কমপ্লিট করতে হবে। তবে আমি বলবো যে শেষ মুহূর্তে শুধু চোখ বোলালেই হবে না, বাড়িতে প্রশ্ন এবং সেই প্রশ্ন নম্বরটা কত সেটা দেখে তুমি কত সময়ের মধ্যে সেটা লিখতে পারছো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে সমস্ত 40 নম্বরের প্রশ্ন কিন্তু কমপ্লিট করতে পারবে না। আচ্ছা স্যার, জানবো মানি ও ব্যাংকিং এই অধ্যায়টা পড়ার সময় কোন ধরনের ভুল সাধারণত ছাত্রছাত্রীরা করে থাকে? বেশ, এখানে মানে যেটা বলার সেটা হচ্ছে যে তোমরা সিলেবাসটা অলরেডি জেনে গেছো। আমাকে প্রথমে মানি ব্যাংকিংয়ের মধ্যে যাওয়ার আগে তোমাদের একটু বলে নিই, তোমাদের মোট সিলেবাসটার যেটা ভাগ করা হয়েছে এই 4th সেমিস্টারে সেটা ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমিক্স। তো ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যেই যে মানি ব্যাংকিংটা রয়েছে, মানি ব্যাংকিং আর ফাইন্যান্সিং অফ বাজেট, বাজেট নিয়ে পরে একটু বলছি, প্রথমে ব্যাংকিং নিয়ে কথা হলো। আগে তোমরা ব্যাপারটাকে সিলেবাসটাকে এইভাবে ভেবে নেবে যে আমার টোটাল সিলেবাসটাকে আমি এই ম্যাক্রো ইকোনমিক্সের একটা পার্ট ভাগ করছি আর ইন্ডিয়ান ইকোনমিক্সের একটা পার্ট ভাগ করছি। তো ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে তোমাদের খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে মানি অ্যান্ড ব্যাংকিং। তাহলে মানি ব্যাংকিংয়ের ক্ষেত্রে সবার প্রথমেই চলে আসছে যে মানি মানেই অর্থ যেটা, তাহলে সেই অর্থের ব্যাপারটা হচ্ছে সেখানে তোমরা দেখবে 2 নম্বর এবং 4 নম্বর প্রশ্ন আছে।
তাহলে 2 নম্বরে শর্ট প্রশ্ন পড়ার সময় অর্থ কী, অর্থের কাজ কী, এটা যারা ইকোনমিক্সের ছাত্র সবার মানে অর্থ পড়তে গিয়েই তোমরা একটা ছড়ার মাধ্যমে, ইংরেজি ছড়ার মাধ্যমে সেটা জেনেছো যে মানি ইজ এ ম্যাটার অফ ফাংশন ফর এ মিডিয়াম এ মেজার স্ট্যান্ডার্ড অ্যান্ড এ স্টোর। তাহলে এই কবিতার মধ্যেই 4টে কাজ তোমাদের রয়েছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে মানি ব্যাংকিং করতে গিয়ে মানির সঙ্গে সঙ্গে সেই মানিটা কি করে রোল করছে, মানে মানি মানে শুধুমাত্র কাগজি নোটকে মানি বললে হবে না, তোমরা সেখানে দেখবে যে বিভিন্ন ধরনের অর্থ রয়েছে। আমরা তোমাদের মূল যেটা কাজ অর্থে মানে তোমাদের এই সিলেবাসে যেটা অর্থ সম্পর্কে বলেছে সেটা হলো যে অর্থটা কি করে বাজারে সার্কুলেট করছে, মানে বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার হচ্ছে। আর বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার হতে গেলেই কোনো একটা সংস্থা, যেটা প্রধান সংস্থার মাধ্যমে হচ্ছে, সেটাকে আমরা বলছি ব্যাংক। তাহলে ব্যাংকের মধ্যে সাধারণ অর্থে কোনো কিছু না বলে দিলে, ব্যাংক মানে আমরা সাধারণত বাণিজ্যিক ব্যাংকগুলোকে বুঝি, কিন্তু তোমাদের সিলেবাসে যেটা রয়েছে যে বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে সঙ্গে বাণিজ্যিক ব্যাংকের সর্বোচ্চ যে কোনো একটা দেশে সমস্ত ব্যাংকিং ব্যবস্থাকে রেগুলেট করার জন্য সর্বোচ্চ সংস্থা সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে কেন্দ্রীয় ব্যাংক, তার সঙ্গে বাণিজ্যিক ব্যাংক, এই ব্যাংকগুলো মানে কেন্দ্রীয় ব্যাংক কী, তার কাজগুলো কী, বাণিজ্যিক ব্যাংক কী, তার কাজগুলো কী। আর আমি বলবো যে বাণিজ্যিক ব্যাংক তার কাজের মধ্যে যেটা পড়বে, তোমরা নিশ্চয়ই বাণিজ্যিক ব্যাংকের কাজ যেটা পড়েছো যে তারা টাকা জমা নেয়, টাকা সার্কুলেট করে। সার্কুলেট করে মানে অর্থে আমি বলতে চাইছি এটাই যে কেন্দ্রীয় ব্যাংক নোট ছাপানোর একচ্ছত্র আধিপত্য, বাণিজ্যিক ব্যাংক নোট ছাপায় না, কিন্তু মূলত টাকাটা জনসাধারণের সঙ্গে এই বাণিজ্যিক ব্যাংকগুলোরই ট্রানজ্যাকশন হয়। তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে টাকা মানুষ জমা রাখে, মানে আমরা যেটাকে জমা রাখাটাকে অর্থনীতির ভাষায় আমরা ডিপোজিট বলি, মানে আরও ভালো কথায় যদি বাংলা কথায় বলি যে আমানত সৃষ্টি করে। তাহলে সাধারণ মানুষ যখন ব্যাংকে টাকা জমা দেয় তখনই ব্যাংক একটা আমানত সৃষ্টি করে, কিন্তু এখানে বুঝতে হবে যে টাকা জমা দেয় মানেই যখনই টাকা জমা দিতে গেল তখন একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকাটা জমা দিতে হয়। সেক্ষেত্রে তোমাদের জানতে হবে অ্যাকাউন্টগুলো কী, যেমন সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, রেকারিং অ্যাকাউন্ট ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তোমরা এটা জানবে যে ব্যাংকিং ব্যবস্থায় বাণিজ্যিক ব্যাংকগুলোই কিন্তু ঋণ সৃষ্টি করতে পারে। তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে বাণিজ্যিক ব্যাংকগুলো কীভাবে ঋণ সৃষ্টি করতে পারে, যেটা কিনা অব্যাংক প্রতিষ্ঠান যেগুলো যেমন এলআইসিআই, ইউটিআই, এরাও টাকা জমা নেয় এবং জনসাধারণকে ঋণ দেয়। আমরা ব্যাংকের সংজ্ঞায় যেটা বলি যে সমস্ত আর্থিক সংস্থা চাহিদা মাত্র ফেরত দেওয়ার সত্ত্বে টাকা জমা নেয় এবং ঋণ দেয় তাদেরকে আমরা ব্যাংক বলি। কিন্তু দেখো এলআইসিআই, ইউটিআই এরা এরা চাহিদা মাত্র ফেরত টাকা জমা নেয়, সেই টাকা ঋণ দেয়, কিন্তু চাহিদা মাত্র সেই টাকা ফেরত দেয় না, তারা দেয় একটা নির্দিষ্ট সময় অন্তর টাকা ফেরত দেয়। তার জন্য আমরা এদেরকে অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বলছি। তাহলে ব্যাংক তুমি পড়তে গেলে তোমাদের মানে প্রথম এই ভাগটা করে নিতে হবে যে কোনগুলোকে আমরা ব্যাংক বলছি, কোনগুলোকে অব্যাংক বলছি। এবার ব্যাংকের মধ্যে তোমাকে যখন পড়ছো সেটা মাথায় রাখতে হবে কি আমি কেন্দ্রীয় ব্যাংক পড়ছি কি বাণিজ্যিক ব্যাংক বলছি। এখানে একটা কথা বলে নেওয়া ভালো, যখন এই বাণিজ্যিক ব্যাংক ব্যাপারটা এলো তখন বাণিজ্যিক ব্যাংক কিন্তু সরকারিও হতে পারে, বেসরকারিও হতে পারে, সেটা কোনো ম্যাটার করে না। সরকারি ব্যাংক কি বেসরকারি ব্যাংক, সমস্ত বাণিজ্যিক ব্যাংকের সরকারি ব্যাংকগুলো যে কাজগুলো বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি ব্যাংকগুলো সেই একই কাজ করে। তাহলে ব্যাংক পড়তে গেলে তোমাকে মাথায় রাখতে হবে যে আমি কেন্দ্রীয় ব্যাংক পড়ছি না বাণিজ্যিক ব্যাংক বলছি, তার আগে মানি ব্যাপারটা কি এবং তার সঙ্গে ব্যাংকগুলোর সঙ্গে মানি ব্যাপারটা কি করে রোল করে এই ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার করতে হবে। আচ্ছা স্যার, সিআরআর, এসএলআর আর রেপো রেট এই ধরনের মানিটারি টুলসগুলো সহজে মনে রাখার ট্রিক্স কি হতে পারে? আচ্ছা, এটা খুব সুন্দর প্রশ্ন হয়েছে যে আমরা ব্যাংকিং ব্যবস্থার আরও ভেতরে চলে গেলাম। এই সিআরআর যেটা কথা বললো, এটা আমি প্রথমেই বলেছি যে ব্যাংকগুলো সমস্ত ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় স্তরে থাকে কেন্দ্রীয় ব্যাংক। প্রত্যেক দেশেই একটা করে কেন্দ্রীয় ব্যাংক আছে, তাদের নাম আলাদা আলাদা। যেমন ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। নাম যাই হোক, তাদের কাজ মোটামুটি মানে একই রকম। তাহলে সেই দিক থেকে এই সিআরআর, এসএলআর এগুলো যেটা বলা হচ্ছে, এটা কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করার এক একটা হাতিয়ার। কেন?
তার কারণ হচ্ছে যে বাণিজ্যিক ব্যাংক, এই যে আমরা কথাই বলছি বাণিজ্যিক ব্যাংক, মানে ব্যাংকগুলো বাণিজ্য করছে, মানে ব্যবসা করছে। তাহলে ব্যবসার মূল মানে এখানে বিষয়টা কি না, বাণিজ্যিক ব্যাংকগুলো জনসাধারণের কাছ থেকে অর্থ ধার নিচ্ছে এবং সেই অর্থ তারা জনসাধারণকে ঋণ দিচ্ছে। তারপর জনসাধারণের কাছ থেকে ধার নিচ্ছে আবার জনসাধারণকে ঋণ দিচ্ছে। এটা কি করে হচ্ছে না, আমরা পুরো মানে দেশের মধ্যে ইউনিটকে দুটো ইউনিটে ভাগ করছি। একটা হচ্ছে যারা আয়ের চেয়ে বেশি ব্যয় করে, আর যারা আয়ের চেয়ে কম ব্যয় করে। যারা কম ব্যয় করে তাদের অর্থ এক্সেস থাকে, সেটা তারা ব্যাংকে জমা রাখে। আর যারা আয়ের চেয়ে বেশি ব্যয় করে তারা ধার নেয়, ব্যাংকের কাছ থেকে ধার নেয়। তাহলে ব্যাংক হচ্ছে একটা মধ্যস্থকারী সংস্থা, যারা এই কম আয় আর বেশি আয় লোকের মধ্যে সংযোগ স্থাপন করে। যাই হোক, এবার যখন ব্যাংকে টাকাটা জমা পড়লো, মানে যাদের আয় বেশি ব্যয় কম তারা ব্যাংকে টাকাটা জমা রাখলো, মানে আমানত সৃষ্টি হলো। সেই আমানতটা ব্যাংক ভল্টে রেখে দিলে তো হবে না, কারণ যারা টাকা জমা রেখেছে ব্যাংকে তাদেরকে ইন্টারেস্ট দিতে হবে। তো সেইটা এই ব্যবসা করে মানে জনসাধারণকে ঋণ দিয়ে সেখান থেকে টাকাটা তুলতে হবে। কি না, তুমি যখন কেউ যখন ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, তাহলে সেই মূলধন এবং তার সঙ্গে ওই ঋণের একটা ইন্টারেস্ট তাকে ফেরত দিতে হয়। এবং এই ইন্টারেস্টটাই হচ্ছে ব্যাংকগুলোর আয়ের প্রধান উৎস। তাহলে ব্যাংকগুলো আয় করতে গিয়ে তারা কি করছে না, কখনো কখনো দেখা যাচ্ছে যে তাদের প্রয়োজনের তুলনায় বেশি ঋণ দিয়ে দিচ্ছে। তাদের সমস্যা কি হচ্ছে যে বাজারে যে পরিমাণ দ্রব্য সামগ্রী আছে, যখন যে কোনো ব্যাংকই টাকা জমা দিচ্ছে সেটা কিন্তু ওই জনসাধারণের মাধ্যমে বাজারে চলে আসছে, মানে চাহিদার সৃষ্টি করছে। তাহলে যদি এমন একটা অবস্থার সৃষ্টি হয় যে বাজারে বেশি পরিমাণ টাকা চলে এলো, মানে যোগান চলে এলো টাকার, কিন্তু সেই পরিমাণ দ্রব্য সামগ্রী নেই, তাহলে দেখা যাচ্ছে যে ওই মানে টাকার মূল কাজটাও তো বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার করা। তাহলে দ্রব্যের তুলনায় টাকা বেশি হলে দ্রব্য সামগ্রীর দাম বাড়তে শুরু করে। তাহলে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য তখন কি করে না, কেন্দ্রীয় ব্যাংক এই এসএলআর, সিআরআর, এগুলো রেটটা কীরকম, রেটটা মানে সিআরআর এর ফুল ফর্মটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। তার মানে প্রত্যেক বাণিজ্যিক ব্যাংকগুলো তারা প্রতিদিন তাদের যে টাকা জমা পড়ে সেই দিনই কেন্দ্রীয় ব্যাংকে ওই ক্যাশ একটা অংশ জমা রাখতে হয়। কত অংশ জমা রাখতে হবে সেটা কেন্দ্রীয় ব্যাংক ঠিক করে। মনে করো যদি ক্যাশ রিজার্ভ রেশিওটা 10% হয়, তাহলে বাণিজ্যিক ব্যাংকে 100 টাকা জমা পড়লে কেন্দ্রীয় ব্যাংকে 10 টাকা জমা রাখতে হবে। তাহলে 90 টাকা সে ঋণ দিতে পারে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক যদি মনে করে যে এই মুহূর্তে বাজারে কম ঋণের যোগান দরকার, মানে বেশি টাকার যোগানের দরকার নেই, তখন এই সিআরআরটা বাড়িয়ে দেবে। তাহলে 10%টা যদি 12% করে, তাহলে 10 টাকার জায়গায় 12 টাকা জমা রাখতে হবে। তাহলে আগে 90 টাকা ঋণ দিতে পারছিল, এখন 88 রুপিস ঋণ দিতে পারবে। মানে তোমাদের মনে হতে পারে যে 2% মানে কত টাকা হবে, কিন্তু এটা যখন কেন্দ্রীয় ব্যাংক ইম্পোজ করে সারা ভারতবর্ষের জন্য সেটা কার্যকরী হয়। আর সেখানে মাঝে মাঝে তোমরা দেখবে এই সিআরআর, রেপো রেট 0.5%, 0.25%, সেটা কিন্তু কয়েক লক্ষ কোটি টাকা। তাহলে এইভাবে বাজারে নগদ অর্থের যোগানটাকে নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক এই হাতিয়ারগুলো ব্যবহার করে। আর সবার শেষে যেটা প্রশ্ন করা হলো, একটা এসএলআর, আরেকটা হচ্ছে রেপো রেট। তাহলে রেপো রেটটা কি না, রেপো রেটটা হচ্ছে যখন বাণিজ্যিক ব্যাংকগুলো এই যে আমাদের টাকা ধার দিচ্ছে, তো মানে জনসাধারণকে টাকা ধার দিচ্ছে, কিন্তু এমন কিছু অবস্থার যদি সৃষ্টি হয় যে বাণিজ্যিক ব্যাংকগুলো মানে জনসাধারণ যে বাণিজ্যিক ব্যাংকে টাকা জমা রেখেছে তারা সেই টাকাটা ফেরত নিতে যখন এলো, তখন বাণিজ্যিক ব্যাংকের হাতে যে কোনো কারণে টাকা নেই, তখন তারা কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয়। এর জন্য কেন্দ্রীয় ব্যাংককে বলা হয় শেষ স্তরের ঋণদাতা। যাই হোক, এক কথায় বাণিজ্যিক ব্যাংকগুলো যখন কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে টাকা ধারের প্রয়োজন হয়, তখন কেন্দ্রীয় ব্যাংক যে হারে ইন্টারেস্ট নেয় সেটাকে বলা হচ্ছে রেপো রেট। মানে রেপো রেটটা কিন্তু এই আমরা যেটা রেট অফ ইন্টারেস্ট বলি সেটা কিন্তু নয়। রেট অফ ইন্টারেস্ট হলো বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে জনসাধারণ যখন ঋণ নেয় তখন বাণিজ্যিক ব্যাংক যে হারে ইন্টারেস্ট নেয়, দ্যাট ইজ রেট অফ ইন্টারেস্ট। কিন্তু বাণিজ্যিক ব্যাংক যখন কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নেবে, তখন কেন্দ্রীয় ব্যাংক যে হারে ইন্টারেস্ট কাটবে সেটাকে বলা হচ্ছে রেপো রেট। তাহলে এখানে প্রশ্ন আসছে যে ঋণ নিয়ন্ত্রণের জন্য রেপো রেটের ভূমিকাটা কি না, ঋণ নিয়ন্ত্রণের জন্য রেপো রেটটা এইভাবেই কাজ করে যে যখন বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে টাকা ধার করতে যাবে, তখন যদি রেপো রেটটা বেশি হয়, মানে কেন্দ্রীয় ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট যদি বেশি হয়, তাহলে টাকা ধার করতে তার বেশি খরচ হচ্ছে।
তাহলে বাণিজ্যিক ব্যাংক যখন জনসাধারণকে টাকা ধার দেবে তখন কিন্তু সে তো রেট অফ ইন্টারেস্টটা বাড়াবে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক যখন মনে করবে যে বাজারে এই মুহূর্তে বাণিজ্যিক ব্যাংকগুলো কম ঋণ দিক, তার মানে বাজারে নগদ যোগানটা কম হোক, তখন কেন্দ্রীয় ব্যাংক কিন্তু রেপো রেটটা বাড়ায়। তাহলে রেপো রেটটা বাড়ালে বাণিজ্যিক ব্যাংকগুলো জনসাধারণকে যখন টাকা ধার দেবে তখন রেট অফ ইন্টারেস্টটা বাড়াতে বাধ্য হবে। যা বলে রেট অফ ইন্টারেস্ট বাড়লে যে কোনো জিনিসের দাম বাড়লে চাহিদা কমে, তাই রেট অফ ইন্টারেস্ট বেড়ে গেলে ঋণের চাহিদাটা কমে যাবে। এইভাবে কেন্দ্রীয় ব্যাংক এই সিআরআর, এসএলআর, রেপো রেট ইত্যাদির সাহায্যে পুরো অর্থনীতির এই মানি সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করে। মানে এটা এমনভাবে বললেন যে পরীক্ষার আগে আমার মনে হয় একবার যদি শোনে তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, সেই ক্ষেত্রে পরীক্ষায় লিখতে সুবিধা হবে। একদম, মানে আমি কনসেপ্টটাকে এখানে তো একদম প্রশ্ন ওয়াইজ উত্তর দিতে গেলে সমস্যা। আমি ছাত্রছাত্রীদের কনসেপ্ট আমি বলতে চাইছি, একদম। তোমরা যখন যে প্রশ্নের উত্তর পড়বে তোমরা কনসেপ্টটা পড়ে নেবে। মানে তুমি যেভাবে পড়েছো পরীক্ষায় ঠিক সেইভাবেই প্রশ্ন আসবে সেটা কিন্তু নাও আসতে পারে। তাহলে পরীক্ষায় যদি তোমাকে যেভাবে আসবে, তোমার যদি পুরো ব্যাপারটা ধারণাটা থাকে যে এই যে মানে আমরা যেটা আলোচনা করলাম এই সিআরআর, এসএলআর বা রেপো রেটের সাহায্যে, সে আলোচনাটা কি না কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো কি করে নিয়ন্ত্রণ করে, এটা যদি বুঝতে পারো তখন তোমাকে যে কোনো অ্যাঙ্গেল থেকে যদি প্রশ্ন দেয়, যেমন এটাকে একবারে সরাসরি এই স্পেসিফিক না বলে এরকম তোমাকে বললো যে কেন্দ্রীয় ব্যাংক কি করে বাণিজ্যিক ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করে, তুমি তাহলে এই সিএলআর, এসএসআর, রেপো রেট ইত্যাদির মাধ্যমে নিয়ন্ত্রণ করে তুমি এটা বড় প্রশ্ন আকারেও লিখে দিতে পারো। অতএব কনসেপ্টটা এখানে জরুরি বলেই আমি ছাত্রছাত্রীদের বলবো তোমরা যখনই যেই পড়াশোনাটা করবে ধারণাটা তোমার কাছে স্পষ্ট করবে। মানে আমি এতদিনের শিক্ষকতা জীবনে দেখেছি যে ছাত্রছাত্রীদের স্কুলে যেটা পড়িয়েছি, অনেক ছাত্রছাত্রী প্রশ্ন যেভাবে পড়িয়েছি মানে ফাইনাল পরীক্ষা হয়তো প্রশ্নটা একটু ঘুরিয়ে এসছে, কিন্তু তারা কিন্তু এই মানে আমার এই আলোচনার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু তাদের কনসেপশন থেকে উত্তর লিখে দিয়ে আসছে। বা আমরা যখন খাতা দেখি তখনও দেখি যে এরকম কনসেপ্ট এবং এই কনসেপ্ট বেস করে যারা উত্তর লেখে সে সমস্ত খাতাদের প্রতি আমাদের কিন্তু একটু মানে অন্যরকম দৃষ্টিভঙ্গিতে দেখি, কারণ তাদের নম্বরটা সেখানে একটু ভালো ক্যারি করে। মুখস্থ করে লেখার চেষ্টাটা খুব বেশি করবে না তোমরা, কনসেপ্ট মানে এটা ভাববে না। আরেকটু কথা এখানে বলে দিই যে 6 নম্বরের উত্তর মানে আমাকে 1.5 পাতা 2 পাতা লিখতে হবে, এটা কিন্তু একদমই নয়। আমাদের সংসদ থেকে যে নির্দেশ দেওয়া আছে সেটা এইরকম যে যে প্রশ্ন করা হয়েছে তার কনসেপ্টটা ছাত্র ঠিকঠাক বলতে পারছে কিনা, মানে সে ব্যাপারটাকে বুঝতে পারছে কিনা, তাহলেই তাকে ফুল মার্কস দিতে হবে। অতএব তোমরা ওই বেশি লিখতে পারিনি এইটুকু লেখা হয়েছে 6 নম্বরের জন্য উত্তর, এটা একদম ভাববে না। যেটা চেয়েছে সেটা তুমি তোমার অভিজ্ঞতা থেকে সেটাকে তুমি মানে ঠিকঠাক হতে হবে। মানে আমি গল্প লিখে দিলাম সেটাও কিন্তু হবে না। তবে আমি বলবো যে যদি একটু বুঝতে পারো সেই বোঝার ব্যাপারটাকে কিন্তু তোমাকে ওই সময়ের মধ্যে লিখে দিয়ে আসতে পারবে, নম্বর পুরোপুরি পাবে, কোনো অসুবিধা নেই। স্যার এই অধ্যায় থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে তাও মানে ইম্পর্টেন্ট মনে হচ্ছে এই বছর? হ্যাঁ, এই যে মানি ব্যাংকিং থেকে প্রথমেই বললাম যে 2 নম্বর প্রশ্ন আছে, তাহলে অর্থ কি, অর্থের কাজ কি, আর মানে আরও যদি এরম ব্যাংকে যেমন বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, ব্যাংক অব্যাংকের মধ্যে পার্থক্য কী। আর আমি বলবো 4 নম্বরের প্রশ্নের জন্য অবশ্যই বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, আর কেন্দ্রীয় ব্যাংক কি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ নিয়ন্ত্রণ করতে পারে এটা অবশ্যই দেখবে। আর সবশেষে বলবো আরেকটা, যে কথার মাধ্যমে বলেছিলাম যে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ সৃষ্টি করে, তোমাকে এরম বলবে যে দেখাও যে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ সৃষ্টি করতে পারে, এটাও কিন্তু বড় প্রশ্ন একটা আসতে পারে। স্যার মানি ব্যাংকিং এবং ইনফ্লেশন এই অধ্যায়গুলোতে ডায়াগ্রাম ও ফ্লো চার্ট, হ্যাঁ, এটা ব্যবহারের গুরুত্ব কতটা? অবশ্যই আমি বলবো ডায়াগ্রাম যদি তোমরা ব্যবহার করতে পারো সেই ক্ষেত্রে একটা খাতার ওয়েটেজটা বাড়ে। আমি যখন কোনো একজন ছাত্র লিখছে তার লেখাটা দেখলাম সঙ্গে সঙ্গে তার পাশে ডায়াগ্রাম রয়েছে, তাহলে আমি বুঝতে পারবো যে ছাত্রটার বোঝার ক্ষেত্রে এখানে কোনো সমস্যা নেই। কারণ তুমি একটা ডায়াগ্রাম যখন আঁকছো তখন তুমি যে বিষয়টা লিখছো সেই বিষয়টার চিত্রায়ন করছো। আমরা যেটা এরম ভাবি যে সেই ছবিটা ছবির সাহায্যে তুমি বোঝানোর চেষ্টা করছো, সেক্ষেত্রে তুমি যদি ডায়াগ্রাম বা ইত্যাদি প্রেজেন্ট করো তাহলে তুমি লেখার দিকটা তোমার একটু কমতি থাকলেও আমরা কিন্তু সেই দিকটা দেখি ফুল মার্কস দিয়ে দেবো। অতএব তোমরা এইসব ব্যাপারগুলো অবশ্যই একটু খেয়াল রাখবে। স্যার ইনফ্লেশন অধ্যায় এইখান থেকে কোন ধরনের প্রশ্ন বেশি আসে? খুব ভালো প্রশ্ন করেছে।
ইনফ্লেশনের ব্যাপারটা হচ্ছে যে ইনফ্লেশনটা কি, হোয়াট ইজ ইনফ্লেশন? ইনফ্লেশন মানে আমরা যেটা বাংলায় যেটা বলছি মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি মানে মানে আগে মুদ্রাস্ফীতি সম্পর্কে একরকম ধারণা ছিল, এখন ধারণা পাল্টেছে, আমি ওই ডিটেলসের মধ্যে যাচ্ছি না। এই যে এক্ষুনি আমরা বললাম যে এই ইনফ্লেশনটাকে মানে কমাতে হবে, মানে যদি দেখা যায় যে একটা অর্থনীতিতে খুব বেশি ইনফ্লেশন হয়ে গেছে, তাইলে সেটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, তাহলে কিন্তু অর্থনীতির লাগাম ধরা যাবে না। এটা একটা সুন্দর উদাহরণ দিয়ে আমি যদি বোঝাই ইনফ্লেশনের ব্যাপারটা, খুব সহজ হবে তোমাদের কাছে। যেমন মনে করো যে তোমার জ্বর এসছে, তাহলে আগে ডাক্তার কাছে যাওয়ার আগে তোমাকে আমরা যেটুকু ট্রিটমেন্ট জানি প্যারাসিটামল বা ইত্যাদির মাধ্যমে তোমার জ্বরটাকে একটা নির্দিষ্ট মাত্রায় আনতে হবে, তারপর তুমি খানিকটা সময় নিয়ে ডাক্তার কাছে যেতে পারো। তাহলে ইনফ্লেশনের ব্যাপারটা যদি খুব দ্রুত আকারে অর্থনীতিতে ছড়িয়ে যায়, তাহলে কিন্তু অর্থনীতির আমরা যেটাকে মানে স্টেবল গ্রোথ বলি আর কি, সেই গ্রোথের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। অর্থাৎ ইনফ্লেশনটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। ইনফ্লেশনের ব্যাপারটা কি, এক্ষুনি বললাম যে টাকাটা আমরা বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহার করি। যদি অর্থনীতিতে দেখা যায় যে যে পরিমাণ দ্রব্য সামগ্রী আছে তার চেয়ে অর্থের যোগানটা বেড়ে গেছে, তাহলে অর্থনীতিতে ইনফ্লেশন হতে পারে। ইনফ্লেশন নানা রকম দিক আছে, মোদ্দা কথা হচ্ছে এইটা যে দ্রব্য সামগ্রীর যোগানের চাইতে মূলত অর্থের যোগানটা, অর্থের কাজ হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করা, কিন্তু সেই অর্থ যদি প্রয়োজনের তুলনায় বেশি চলে আসে, তাহলে বিনিময় করতে গিয়ে দেখা যায় শুধুমাত্র জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। বিভিন্ন কারণে ইনফ্লেশন হতে পারে, চাহিদা বৃদ্ধিজনিত ইনফ্লেশন, মুদ্রা বৃদ্ধিজনিত ইনফ্লেশন ইত্যাদি হতে পারে। তাহলে ইনফ্লেশনের ব্যাপারটা যখন তোমরা পড়বে, তখন ইনফ্লেশন কি ব্যাপারটা দেখবে, আর ইনফ্লেশনের যে বিভিন্ন ক্যাটাগরি আছে সেগুলো দেখবে। আর ইনফ্লেশন নিয়ন্ত্রণ করার জন্য মূল কথা যেটা, সেটা হচ্ছে যে যদি দেখো মুদ্রাস্ফীতিজনিত ইনফ্লেশন হয়, তাহলে অর্থনীতিতে মুদ্রার পরিমাণটা কমাতে হবে। তার মানে অর্থনীতিতে যেন বেশি নগদ না চলে আসে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা ব্যাংকিং যেটা পড়েছি, ব্যাংকিংয়ের সঙ্গে ইনফ্লেশন এমনভাবে জড়িত যে ব্যাংক যদি প্রয়োজনীয় তুলনায় বেশি পরিমাণ ঋণ দিতে থাকে, তাহলে অর্থনীতিতে নগদ যোগানটা বেড়ে যাবে, ইনফ্লেশনটা বেড়ে যাবে। এটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক তার নিয়ন্ত্রণের মধ্যে রাখে, যাতে খুব বেশি ইনফ্লেশন না ছড়িয়ে পড়ে। তার মানে একটা দেশের স্টেবল গ্রোথের জন্য কিন্তু ইনফ্লেশনের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন কি ধরনের আসতে পারে এই অধ্যায় থেকে? আচ্ছা, ইনফ্লেশনের প্রশ্ন এই যে বললাম, 2 নম্বর প্রশ্ন যদি আসতে পারে যে হোয়াট ইজ ইনফ্লেশন, মানে মুদ্রাস্ফীতি কি। আরেকটা আসতে পারে যে মুদ্রাস্ফীতির বিভিন্ন ভাগগুলো কি কি ইত্যাদি ইত্যাদি। আবার শুধুমাত্র এরকম বলতে পারে যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি, একটু ডিটেলসে লেখো, এরকম আসতে পারে। অতএব এখান থেকে তোমরা মুদ্রাস্ফীতি কি, তার বিভাজনগুলো কি কি, এবং সেই সম্পর্কে মানে আমি যেটা বলতে চাইছি যে প্রশ্ন তো বিভিন্ন অনেক রকম হতে পারে, তাতে তুমি অত কিছু পড়া যাবে না। তাহলে তুমি ওই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা মানে কি বলে অর্থের যোগান বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এইরকম দিকগুলো কয়েকটা দেখে যাবে। আর ওভারঅল মুদ্রাস্ফীতি ব্যাপারটা কি এবং সেটা কিভাবে অর্থনীতিতে মানে ডিস্টার্ব করতে পারে, সেটা একটু ভালো করে বুঝে যাবে। কিন্তু আমি শেষেই মুদ্রাস্ফীতির ব্যাপারে বলবো যে আমরা এইভাবে বলেছি যে এরকম মনে হতে পারে যে আমি মুদ্রাস্ফীতি সম্পর্কে যাতে এটা একদম না হয় সেই ব্যাপারে কথা বলছি, কিন্তু অর্থনীতি সেই কথা বলে না। মুদ্রাস্ফীতি প্রসঙ্গে অর্থনীতি এরা বলে যে যে কোনো একটা দেশে কিন্তু মৃদু মুদ্রাস্ফীতি ভালো, কিন্তু মুদ্রাস্ফীতিটা যদি মানে আমি বলছি নিয়ন্ত্রণের মধ্যে ভালো। কেন ভালো? কারণ যদি কোনো মানে আমার 10 বছর আগে একটা জিনিসের দাম যা ছিল, এখনও যদি সেই জিনিসের দাম থাকে, তাহলে যারা উৎপাদক তারা লাভের মুখ দেখবে না, উৎপাদনে আগ্রহী হবে না, যার ফলে অর্থনীতির যে মানে গ্রোথটা আর কি, সেই গ্রোথটা হবে না। অতএব মৃদু মুদ্রাস্ফীতি ভালো, কিন্তু সেটা যাতে ছড়িয়ে না পড়ে, এর জন্যই এই বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো বা সরকারি প্রতিষ্ঠানগুলো সেগুলো কাজ করে। যেমন ব্যাংকিং প্রতিষ্ঠান, তার ওপরে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক ইত্যাদি, ইনফ্লেশনের ব্যাপারটা যেন না ছড়িয়ে পড়ে তার জন্য কাজ করে। আচ্ছা, গভর্নমেন্ট বাজেট, এই অধ্যায়টা পড়ার এখন সঠিক পদ্ধতি কি হবে? কনসেপ্টটা একটু আবারও আপনার কাছে শুনে নেব, তাহলে একবার রিভিশন হয়ে যাবে, তারপরে প্রশ্নে খুব সুন্দর প্রশ্ন। এই যে বাজেট, মানে বাজেট এই কথাটার মধ্যে কিন্তু অনেক মানে গভীরে এর উত্তর রয়েছে। দেখো, আমরা বাজেট যদি বলি যে কোনো জিনিসের, আমরা কোনো একটা কাজ করতে গেলে প্রথম বাজেট কথাটা চলে আসে বাজেটের মধ্যে। মানে আমি বাজারে গেলাম,
আমি যদি ধরো সবজি বাজারে যাই, তাহলে আমাকে যে পরিমাণ টাকা পয়সা নিয়ে যেতে হবে, আমি যদি সোনার দোকানে যাই আমার সেই টাকা নিলে হবে না। তাহলে আমি এখান থেকে বুঝতে পারছি যে বাজেটের গুরুত্ব কতটা। তাহলে এবার যখন আমি গভর্নমেন্ট বাজেট, এই ফিনান্সিয়াল বাজেটের কথা যখন বলবো, সাধারণত গভর্নমেন্টের বাজেটটাই বলবো। কেন? কারণ দেখো, একটা পরিবারের বাজেট আর গভর্নমেন্টের বাজেটের মধ্যে কিন্তু মানে এক ধরলে হবে না। কারণ একটা পরিবারের বাজেটের মধ্যে তোমার আয় বেশি হতে হবে, ব্যয় কম হতে হবে, তবেই সেটা আমরা বলবো যে একটা পরিবার ঠিক বাজেটের মধ্যে চলছে। কিন্তু সরকারের ক্ষেত্রে কিন্তু এই বাজেট মানে আমরা যেটা যে আয় বেশি ব্যয় কম, মানে দ্যাট ইজ সারপ্লাস বাজেট, সরকারের ক্ষেত্রে কিন্তু আমরা সারপ্লাস বাজেটটাকে ওয়েলকাম করব না। আমরা বাজেট, তাহলে সবার প্রথমে আসে যে হোয়াট ইজ বাজেট। তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা দেশের গভর্নমেন্ট তার মোট আয় এবং তার মোট ব্যয় এইটা যে হিসেবের মাধ্যমে প্রকাশ করে, দ্যাট ইজ বাজেট। এখন এই বাজেটের ক্ষেত্রে সরকারি বাজেটের 3 রকমভাবে আমরা ভাগ করি। যেটা বললাম যে আয়ের চেয়ে ব্যয় যদি করে তাহলে ডেফিসিট বাজেট মানে ঘাটতি বাজেট, আয়ের চেয়ে ব্যয় যদি কম করে তাহলে সারপ্লাস বাজেট মানে উদ্বৃত্ত বাজেট, আর আয় ব্যয় সমান হলে সেটা সমতার বাজেট। কিন্তু এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় যে একটা গভর্নমেন্ট বাজেটের মধ্যে তুমি 3 রকমের মধ্যে কোনটাকে সাপোর্ট করবে, তাহলে অবশ্যই আমরা বলবো যে মানে সমতার বাজেটটা টু সাম এক্সটেন্ট সাপোর্ট করলেও আমরা এক্সেস বাজেটটাকে কখনোই সাপোর্ট করব না। কেন? কারণ যে টাকাটা এক্সেস হচ্ছে, উদ্বৃত্ত হচ্ছে, সেটা সরকারের কোষাগারে জমিয়ে না রেখে সেটা যদি সরকার খরচ করে, সরকার খরচ করা মানে সেখানে কিন্তু একটা এমপ্লয়মেন্টের একটা সুযোগ চলে আসে। আর এমপ্লয়মেন্ট হলে সেখানে ইনকাম বাড়বে, ইনকাম বাড়লে সেখান থেকে আবার ইনকাম জেনারেট হবে। অর্থাৎ সেই দিক থেকে আমরা গভর্নমেন্টের বাজেটকে মানে ডেফিসিট বাজেটকে আমরা ওয়েলকাম করব। কিন্তু খেয়াল রাখতে হবে যে ডেফিসিট যেটা হচ্ছে সেটা কেন হচ্ছে। এই যে কেন হচ্ছে এই প্রসঙ্গে বলবো, যদি দেখি যে খরচটা এমন খাতে হচ্ছে যে সেখান থেকে রিটার্ন আসবে না, আমরা সাধারণত ভোগ খাতে যে খরচ করি সেখান থেকে রিটার্ন আসে না, সেখানে যদি হয় তাহলে একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসবে। কিন্তু আমরা ডেফিসিট বাজেটের ক্ষেত্রে যে যদি দেখি যে সরকারের ডেফিসিট বাজেট হচ্ছে মূলধন, মানে মূলধনী কোনো দ্রব্য সামগ্রী উৎপাদন হয়, যেমন আমরা বলতে চাইছি যে যেমন রাস্তা তৈরি করার জন্য খরচ হচ্ছে, ব্রিজ তৈরি করার খরচ হচ্ছে, জলাশয় তৈরি করার জন্য খরচ হচ্ছে, দ্যাট ইজ ওয়েলকাম। কেন? কারণ সেখান থেকে আবার ইনকাম জেনারেট হবে। তাহলে আমি যেই খরচটা করলাম, ধার করে খরচ করলাম, সেখান থেকে আবার ইনকাম হচ্ছে, তাহলে ওই ইনকাম থেকে আমি ধারটা শোধ করে দিতে পারছি। তার জন্য আমরা এই বাজেটের ব্যাপারটা কিন্তু সবসময় আমরা এই ডেফিসিট বাজেটটাকে ওয়েলকাম করব, কিন্তু শর্তে একটা, কি শর্ত? যে খরচটা যেন আমি কোথায় করছি, মানে আমি কি মূলধনী খাতে করছি না মানে ভোগ খাতে করছি সেটা দেখতে হবে। ভোগ খাতে যদি খরচ করি তাহলে এই সারপ্লাস বাজেটকে মানে এই ডেফিসিট বাজেটকে আমরা ওয়েলকাম করব না। তাহলে ডেফিসিট বাজেটটা আমরা ওয়েলকাম করব একটা শর্তে, কি না, যে কি কারণে ডেফিসিট হচ্ছে, আমরা এই ডেফিসিটের অতিরিক্ত অর্থটা আমরা চাইবো সবসময় মানে মূলধনী খাতে খরচ করতে, যেখান থেকে আবার পুনরায় প্রোডাকশন হতে পারে। আচ্ছা স্যার, ফিসকাল ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট আর প্রাইমারি ডেফিসিট, এই 3টি ঘাটতি কিভাবে ছাত্রছাত্রীরা, আবারও আপনি একটু কনসেপ্টটা বুঝিয়ে দিন। আচ্ছা, এটা খুব সুন্দর মানে এখানে প্রশ্ন করা হয়েছে আমাকে। তাহলে বাজেটের ক্ষেত্রে তোমরা বুঝতেই পারলে যে আমরা 3 ধরনের বাজেটের কথা বললাম। এখন মানে বাজেটের ঘাটতির ব্যাপারটা আমরা বলতে চাইছি যে মোট ঘাটতি কেন আসছে, যে মোট আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। তাহলে আমরা যখন বাজেট ঘাটতির কথাটা বলছি তখন প্রথমেই মোট ব্যয় মাইনাস মোট আয়। ব্যয়টাকে আগে কেন ধরবো? কারণ আমরা ঘাটতিটাকে এখানে প্রাধান্য দিচ্ছি, মানে ঘাটতিটা জানতে চাইছি। আর এই 3 রকমের যেটা, যে প্রাথমিক ঘাটতি, রাজস্ব ঘাটতি, বাজেট ঘাটতি, এটা মূলত কিন্তু মানে আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। এবার কোন কোন খাতে সেটা হচ্ছে সেই অনুযায়ী বাজেটটাকে আমরা ভাগ করছি, যে কোনোটাকে বলছি রেভিনিউ আর ফিসকাল। হ্যাঁ, তাহলে স্বাভাবিকভাবেই রেভিনিউ মানে আমরা যে পরিমাণ রাজস্ব সরকার আয় করছে সেখান থেকে যদি তার ব্যয় বেশি হয়, রাজস্ব খাতে আবার রাজস্বকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা কর খাত, একটা অকর খাত। তাহলে রাজস্ব খাতের ক্ষেত্রে যে পরিমাণ আয় করছে সেই আয় থেকে যদি ব্যয় বেশি হয় তাহলে আমরা বলছি রাজস্ব খাতে ঘাটতি। আর সেখান থেকে যে সুদ বাবদ যেটা সরকার খরচ করছে সেটুকু যদি বাদ দিই তাহলে যেটা পড়ে থাকে সেটাকে আমরা বলছি প্রাথমিক ঘাটতি। তাহলে তোমরা যখন এই বাজেটের ঘাটতি পড়তে যাবে তখন এটা কোনটা রাজস্ব ঘাটতি, কোনটা প্রাথমিক ঘাটতি, কোনটা বাজেট ঘাটতি, এই কনসেপশনটা তোমাদের কাছে কিন্তু পরিষ্কার করতে হবে। কারণ একটার ঘাড়ে আরেকটা চাপিয়ে দিলে কিন্তু উত্তরটা সেখানে সঠিক হবে না। আচ্ছা,
বাজেট অধ্যায়ে উত্তর লেখার সময় ডেফিনেশন না এক্সপ্লেনেশন কোনটাতে বেশি জোর দেওয়া উচিত? আচ্ছা, এখানে ডেফিনিশনটা তুমি মুখস্থ করে গিয়ে লিখতে পারো, কিন্তু এক্সপ্লেন তুমি যদি এক্সপ্লেন, এই যে আমি যেটা বললাম যে বাজেটের ক্ষেত্রে মানে রাজস্ব ঘাটতি, যে রাজস্ব ঘাটতির ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে যে রাজস্ব ঘাটতি হচ্ছে মোট রাজস্ব ব্যয় থেকে মোট রাজস্ব প্রাপ্তি। তাহলে এই যে মোট রাজস্ব ব্যয় থেকে মোট রাজস্ব প্রাপ্তি তুমি বাদ দিচ্ছ, তাহলে এই রাজস্বের মধ্যে তোমার কি কি, মানে রাজস্ব যেটা আয় পাচ্ছি আমরা সেটা কি কি না, কর থেকে, নিট কর থেকে যেটা আয়, কর বহির্ভূত আয়। তাহলে এটা তোমার এই ব্যাখ্যাটার মধ্যে তোমাকে এটা জানতে হবে যে সরকার যেটা আয় করছে সেটা একটা অংশ আমরা কর বলছি, একটা অকর বলছি। কর কোনটা না, কর হচ্ছে যেটা মানে বাধ্যতামূলকভাবে সরকারকে দিতে হয়, তা প্রতিদিন আমরা কিছু পাই না, দ্যাট ইজ কর। তাহলে করের ক্ষেত্রে একটা যদি আরেকটা আমরা এক্সপ্লেন করতে পারি যে করের ক্ষেত্রে কর ঘাত এবং কর পাত প্রত্যক্ষ করের ক্ষেত্রে সেই ব্যক্তিকেই বহন করতে হয়, ঠিক আছে। আর অকরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর ঘাত এবং কর মানে পরোক্ষ করের ক্ষেত্রে করঘাত এবং করপাত আলাদা আলাদা ব্যক্তির ওপর পড়ে। আর অকর রাজস্বের ক্ষেত্রে কি না, তার পরিবর্তে আমরা পাই, যেমন তুমি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করলে, তাহলে তোমাকে পরিষেবা সরকার দিল, তার সঙ্গে পয়সা নিল, এগুলোকে আমরা অকর রাজস্ব বলি। যাই হোক, এগুলো হচ্ছে সরকারের আয়। আর ব্যয় কোনটা না, ব্যয় হচ্ছে পরিকল্পিত ব্যয় এবং পরিকল্পনা বহির্ভূত ব্যয়। এই দুটো যোগ করলে আমরা ব্যয় পাচ্ছি, আর কর এবং অকর রাজস্ব যোগ করলে আয় পাচ্ছি। তাহলে এই ব্যয় থেকে আয় বাদ দিলে আমরা রাজস্ব ঘাটতি পাচ্ছি। তাহলে তুমি রাজস্ব ঘাটতির সংজ্ঞাটা লিখলে, কিন্তু তুমি যদি এক্সপ্লেনেশনটা তোমার যদি মনের মধ্যে না থাকে, তাহলে কিন্তু তুমি ম্যাটারটা সম্পর্কে বুঝতে পারবে না। অতএব আমি বলবো যে যখন তোমাকে সংজ্ঞা দেবে, তখন এই এক লাইনে এইটা তুমি লিখে দেবে যে এই পরিকল্পিত ব্যয় প্লাস পরিকল্পনা বহির্ভূত ব্যয় থেকে নিট কর রাজস্ব প্লাস কর বহির্ভূত রাজস্ব। তার মানে আমি বলতে চাইছি যে ব্যাখ্যাটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। স্যার, ইউনিয়ন বাজেট এই পরীক্ষায় ফোর্থ সেমিস্টারের জন্য এটা কতটা ইম্পর্ট্যান্ট? আচ্ছা, ইউনিয়ন বাজেট আমরা কিন্তু যেটা বললাম মোটামুটি ইউনিয়ন বাজেটে বললাম, কোনো একটা দেশের বাজেটের কথাই বলতে চাইছি। তোমাদের সিলেবাসও যেটা আছে মূলত কিন্তু ইউনিয়ন বাজেটের প্রসঙ্গটাই আছে। তার মানে একটা কেন্দ্রীয় মানে বাজেট কেন্দ্রীয় সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে, বা কোনো একটা মানে পঞ্চায়েতের তারও বাজেট রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে তোমাদের সিলেবাসটা কিন্তু যেটা আমরা পড়িয়েছি বা যেটা আমরা দেখেছি মূলত ইউনিয়ন বাজেটের উপরই গুরুত্ব দেওয়া হয়েছে। অতএব তোমরা যখন পড়বে মাথায় রাখবে যে তোমরা মোটামুটি ইউনিয়ন বাজেটই পড়ছো। আর গভর্নমেন্ট বাজেট পড়ার সময় কোন কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিতে হবে? হ্যাঁ, গভর্নমেন্ট বাজেট আমি যেটা বললাম, গভর্নমেন্ট বাজেট পড়ার সময় এই যে গভর্নমেন্ট কোন কোন ক্ষেত্র থেকে আয় করছে, যেমন এই যে বললাম কর রাজস্ব, অকর রাজস্ব ইত্যাদি। এছাড়াও আরও আয়ের পথ আছে, যেমন কারোর যদি পানিশমেন্ট হয় মানে কোর্টে, তাকে মানে নগদ অর্থ জরিমানা করা হয়, সেটাও কিন্তু সরকারের ঘরে পড়ে। মানে তুমি গাড়ি চালিয়ে যাচ্ছ, ড্রাইভিং লাইসেন্স তোমার নেই, বা তোমার গাড়ির ক্ষেত্রে কোনো ধরনের কাগজপত্র অভাব আছে, সেখানে তোমার পানিশমেন্ট দেওয়া হবে, সেটাও কিন্তু সরকারের ঘরে জমা পড়বে। তাহলে সেই ক্ষেত্রে মানে কি বলবো, সরকারের আয়ের অংশগুলো কি কি এবং ব্যয়ের অংশগুলো কি কি, এগুলো কিন্তু তোমাকে পরিষ্কার জানতে হবে। স্যার, এবার ইন্ডাস্ট্রিতে আসি। ইন্ডাস্ট্রি অধ্যায়ের কোন অংশগুলো ছাত্রছাত্রীরা সাধারণত অবহেলা করে বা কোন জায়গাগুলোতে ভুল করে থাকে? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন। ইন্ডাস্ট্রি মানে আমি প্রথমেই যেটা বলছিলাম যে তোমাদের সিলেবাসটাকে এরকমভাবে ভাগ করেছে, ম্যাক্রো ইকোনমিক্স আর ইন্ডিয়ান ইকোনমিক্স, মানে ইন্ডিয়ান ডেভেলপিং ইকোনমিক্স আর কি, মানে ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়ন করতে গিয়ে কোন অংশগুলোকে দেখা হবে, তার একটা মূল পার্ট আমাকে যেটা এখন বলা হলো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি। তাহলে আমরা ইন্ডাস্ট্রির কোন অংশটুকু পড়বো সেটাও তোমাদের সিলেবাসের মধ্যে স্পেসিফিক আছে। তোমাদের এই সিলেবাসে ইন্ডাস্ট্রিকে দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে স্বাধীনতার পর থেকে 1991 সাল পর্যন্ত, আর এটা হচ্ছে 1991 সালে পরবর্তী অংশ। 91 সালটাকে কেন ধরা হয়েছে আলাদা করে, কারণ স্বাধীনতার পরবর্তী পর্যায় থেকে 1991 সাল পর্যন্ত ভারতবর্ষের অর্থনীতি যে দিকে বা যে অভিমুখে ছিল, 1991 সালের পরে অভিমুখটা চেঞ্জ হয়েছে। কি অভিমুখ চেঞ্জ হয়েছে না, 91 সাল পর্যন্ত ছিল যে ভারতবর্ষের মানে সমস্ত সরকারিকরণের মাধ্যমে, যেটা সংবিধানে বলা হয়েছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সমাজতান্ত্রিক অর্থনীতিতে চলে যাব, তার জন্য সমস্ত সরকারিকরণ করা হয়েছে।
কিন্তু 90-এর দশকে দেখা গেল এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে ভারতবর্ষের অর্থনীতি, যে সমস্ত সরকারিকরণ করার ফলে সরকারি ক্ষেত্রে কী হয়েছে, আসি যায় মাইনে পায় ইত্যাদি ব্যাপারগুলোর মধ্যে কোনো প্রোডাক্টিভিটি অনেক কমে গেছে। সরকারি আওতায় যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের প্রোডাক্টিভিটি কমেছে, আয় কমেছে, যার ফলে এত লসের মধ্যে গেছে যে ভারতবর্ষের অর্থনীতির একটা মানে ঘুরে দাঁড়ানোর প্রশ্ন চলে এসছে। তখন সরকার ঋণ করতে, বিদেশের কাছ থেকে ঋণ করতে বাধ্য হয়েছে, বিশ্বব্যাংকের কাছে ঋণ করতে বাধ্য হয়েছে। তখন তাদের শর্ত অনুযায়ী ভারতবর্ষের অর্থনীতিকে উদারীকরণ, বেসরকারীকরণ এবং গ্লোবালাইজেশন এই তিনটেই করতে বাধ্য হয়েছে। তাহলে ইন্ডাস্ট্রি পড়ার সময় 1991 সাল আগে পর্যন্ত ভারতবর্ষের অর্থনীতিতে ইন্ডাস্ট্রির গুরুত্বটা কী ছিল দেখব, এবং 1991 সালের পরে ইন্ডাস্ট্রি ভারতবর্ষে কী হয়েছিল দেখব। আরেকটা কথা বলবো যে ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে, ইন্ডাস্ট্রি পড়ার ক্ষেত্রে তোমরা মানে এটা তো পড়বেই, মানে কতটা সরকারিকরণ করা হয়েছিল, কেন সরকারিকরণ থেকে বেসরকারিকরণে গেল, মানে যেতে বাধ্য হয়েছিল। আর ইন্ডাস্ট্রির মধ্যে অবশ্যই তোমরা স্মল স্কেল ইন্ডাস্ট্রি যেটা, সেটার মধ্যে একটা মানে আলোচনা অবশ্যই তোমরা রাখবে, বা তোমাদের পড়াশোনার মধ্যে এটা আলাদা করে বুঝবে। কারণ ভারতবর্ষের অর্থনীতিতে ইন্ডাস্ট্রি মানে বড় বড় ইন্ডাস্ট্রির পাশে কিন্তু স্মল ইন্ডাস্ট্রি মানে ক্ষুদ্র কুটির শিল্প, এটা কিন্তু ভারতবর্ষের মোট জাতীয় আয়ের প্রায় 30% কভার করছে। অতএব শুধুমাত্র 30% কভার করছে এটা বলবো না, এমপ্লয়মেন্টের দিক থেকেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে ইন্ডাস্ট্রি যখন পড়বে তখন ভাগগুলো এরকম করবে, 1991 সাল আগের পর্যন্ত ইন্ডাস্ট্রির অবস্থা কী ছিল, 91-এর পরে কী হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ক্ষুদ্র কুটির শিল্পের ভূমিকাটা কী ছিল। স্যার, ইন্ডাস্ট্রি অধ্যায়ে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কিভাবে লিখলে নাম্বারটা ক্যারি হবে ভালো করে? আচ্ছা, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অ্যাডভান্টেজ ডিঅ্যাডভান্টেজ মানে স্পেসিফিক প্রশ্নের ক্ষেত্রে যদি এরকম যেতে হয় যে এই যে 1991 সালের পরবর্তী পর্যায়ে আমরা যে উদারীকরণ নীতি গ্রহণ করেছি তার অ্যাডভান্টেজ কী, মানে কতটা পেরেছি, মানে ভারতবর্ষের অর্থনীতি কতটা এগিয়ে গেছে কি কতটা পিছিয়ে গেছে। এটা তোমাদের প্রশ্নও আসে যে মানে ডিসেন্ট্রালাইজেশনের পর, মানে গ্লোবালাইজেশনের পর মানে ভারতবর্ষের শিল্প ব্যবস্থা বা শিল্প উৎপাদন ব্যবস্থা কতটা মানে সাহায্য হয়েছে, মানে অ্যাডভান্টেজ কী হয়েছে, ডিসঅ্যাডভান্টেজ কী হয়েছে। তাহলে ইন্ডাস্ট্রি পড়ার সময় অবশ্যই তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দিকটাও তোমাদের পড়তে হবে বা জানতে হবে, এবং প্রশ্নও কিন্তু সেখান থেকেও আসতে পারে যে এই যে 1991 সালের পরবর্তী পর্যায়ে ভারতবর্ষ শিল্পক্ষেত্রে যে নতুন নীতি, যে নয়া শিল্পনীতি বলা হচ্ছে, তাহলে নয়া শিল্পনীতির অ্যাডভান্টেজগুলো অর্থনীতিতে কিভাবে এসছে, আর কোন কোন ক্ষেত্রে আমরা ডিসঅ্যাডভান্টেজের মুখ দেখেছি, এটাও তোমাদের জানতে হবে। স্যার, মেক ইন ইন্ডিয়া সংক্রান্ত প্রশ্ন এলে কিভাবে উত্তরটা গুছিয়ে লেখা উচিত? খুব সুন্দর প্রশ্ন। এই যে মেক ইন ইন্ডিয়া, এটা তোমাদের সিলেবাসে একদম শেষটাতে দেখবে তোমরা পড়বে, এই চ্যালেঞ্জ অ্যান্ড প্রসপেক্ট এই অংশে রয়েছে। চ্যালেঞ্জ অ্যান্ড প্রসপেক্টের মধ্যে কি রয়েছে, যে সার্ভিস সেক্টর, সার্ভিস সেক্টর ব্যাপারটা কি, মানে তোমরা নিশ্চয়ই এই 4th সেমিস্টারে এসে জেনে গেছো যে যে কোনো একটা দেশের মোট জাতীয় আয়কে 3টে সেক্টর থেকে ভাগ করা হয়। একটা প্রাথমিক ক্ষেত্র, কৃষি সংশ্লিষ্ট কাজকর্ম, একটু আগে আমরা যে আলোচনা করলাম ইন্ডাস্ট্রি, শিল্পক্ষেত্র বা মধ্যম ক্ষেত্র বলা হয়, আর এই থার্ড সেক্টর যেটা তৃতীয় স্তরের কার্যক্রম সেটা হচ্ছে সার্ভিস সেক্টর। আর বর্তমান বিশ্ব এখন এই সার্ভিস সেক্টরের উপর বেশি গুরুত্ব দিচ্ছে এই কারণে, কারণ সব কিছুই দেখো এখন এই পরিষেবা, মানে পরিষেবা আমি বলতে চাইছি যে তোমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা একদম ওই আইটি সেক্টর থেকে শুরু করে সমস্ত কিছু তুমি এখন বাড়িতে বসেই সমস্ত কিছু পাচ্ছ। তুমি ব্যাংকিং কার্যকলাপ তুমি বাড়িতে বসেই করতে পারছো, তুমি মানে জিনিসপত্র কেনাকাটা এই যে ফ্লিপকার্ট, অ্যামাজন ইত্যাদির মাধ্যমে তুমি অনলাইনে সেটা কিনতে পারছো, এটাও সার্ভিস সেক্টরের একটা অংশ। তাহলে বর্তমান বিশ্বে সার্ভিস সেক্টরটা একটা গুরুত্বপূর্ণ, ভারতবর্ষ কিন্তু সেইখান থেকে পিছিয়ে থাকতে পারেনি। আর তোমরা এটা তোমাদের সিলেবাসে খুব সুন্দরভাবে আছে যে সার্ভিস সেক্টরটাকে তোমাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে, এবং ভারতবর্ষ সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পেরেছে। কারণ 1991 সালের পরবর্তী পর্যায়ে এই সময় পর্যন্ত ভারতবর্ষের অর্থনীতি একটা ভিত দাঁড়িয়ে গেছে, যাতে করে তোমরা এটাকে এইভাবে আমরা কি বলে এইভাবে আমরা দেখতে পারি যে এইখানকার সার্ভিস মানে এইখানকার
ভারতবর্ষের যে জনসাধারণ তারা এই কি বলে একটা এডুকেটেড পার্সন আমরা যাদের বলছি আর কি, তারা সার্ভিস দিতে একদম প্রস্তুত। ঠিক আছে, যেটা কিনা আমরা আমাদের এই মানে এটাকে একটা কি বলবো, এটাকে যদি আমরা চ্যালেঞ্জ বলি, ভারতবর্ষ সেই চ্যালেঞ্জ নিতে পারছে, সেটা আইটি সেক্টর মাধ্যমেই হোক। এখন প্রচুর কর্মী, আইটি সেক্টরের প্রচুর কর্মী, যেটা কিনা তোমরা এখন দেখতে পাচ্ছ যে তোমরা যেই সেক্টরেই যাও সেখান থেকে তোমরা ঘরে বসে সেই কাজটা করতে পারছো। এবং ভারতবর্ষের ক্ষেত্রে এইটা অনেকটা এগিয়ে গেছে। তোমাদের সিলেবাসে যেটা রয়েছে তোমরা একটু ভালো করে দেখবে যে এই সেক্টরটা কিভাবে কতটা এগিয়েছে এবং তার সাহায্যে ভারতবর্ষ বৈদেশিক মুদ্রা কতটা অর্জন করতে পারছে। তার মানে এই যে যেটাকে নাম দেওয়া হয়েছে চ্যালেঞ্জ অ্যান্ড প্রসপেক্ট, সেই প্রসপেক্ট কিন্তু ভারতবর্ষে অনেকটা এগিয়ে আছে। সেই তুলনায় অন্যান্য দেশের তুলনায় ভারতবর্ষ কিন্তু অনেকটা এগিয়ে আসে সার্ভিস সেক্টরে। তাহলে সার্ভিস সেক্টরের মধ্যে যে পরিষেবামূলক কাজ করে তোমরা যেটা আগে পড়েছো, যে এই যে শিক্ষকতা একটা পরিষেবামূলক কাজ, ডাক্তারি পেশা একটা পরিষেবামূলক কাজ, কিন্তু সেই সমস্তগুলো ছাপিয়ে এখন পরিষেবা কাজের মধ্যে যেটা প্রধান হিসেবে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আইটি সেক্টর। কারণ এখন মানে পুরো বিশ্ব অনেকটা এগিয়ে গেছে, অনেকটা এআই নির্ভর হয়ে গেছে। তাহলে আইটি সেক্টরটাকে প্রাধান্য তোমাকে দিতেই হবে। সেই দিকটাকে খেয়াল রেখে তোমাদের সিলেবাসে এই আইটি সেক্টরটাকে রাখা হয়েছে। তোমরা এই দিকটা একটু ভালো করে নজর দেবে। এটা সার্ভিস সেক্টরের ক্ষেত্রে, সার্ভিস সেক্টরের এটাতে যাচ্ছি। আচ্ছা, ভারতের জিডিপিতে সার্ভিস সেক্টরের অবদান কিভাবে সহজভাবে ছাত্রছাত্রীরা পড়ে ফেলবে? বেশ, ভারতবর্ষের জিডিপি একটু আগেই বললাম যে জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, একটা দেশের মোট জাতীয় আয়। তাহলে একটা দেশের মোট জাতীয় আয়কে আমরা তিনটে ভাগে ভাগ করি, মানে তিনটে সেক্টর থেকে কতটা আয় আসছে। প্রথমে আমরা বললাম যে যেটা প্রাথমিক সেক্টর সেটাকে কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট কাজকর্ম, মাধ্যমিক সেক্টরকে হচ্ছে শিল্প সংশ্লিষ্ট কাজকর্ম, আর এই যে টার্সিয়ারি সেক্টর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সার্ভিস সেক্টর, পরিষেবামূলক কাজকর্ম। তাহলে পরিষেবামূলক কাজকর্ম মানে হচ্ছে যে এই যে যত বৈদেশিক বাণিজ্য বাড়ছে মনে করো, তাহলে আমাদের দেশ থেকে জাহাজে করে বিদেশে যাচ্ছে, তাহলে আমাদের দেশের জাহাজ সেই ভাড়াটা পাচ্ছে। আমার দেশের মানে একটা এডুকেটেড পার্সন, সেটা মানে ইঞ্জিনিয়ার বলো, ডাক্তার বলো, বা আইটি সেক্টরের কাজের লোক বলো, তারা বিদেশে যাচ্ছে, তারা সেখানে পরিষেবা দিচ্ছে, সে আয় করে আমাদের দেশে সে আয় পাঠাচ্ছে, তাহলে ফরেন রিজার্ভ বাড়ছে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে সার্ভিস সেক্টরটা ভারতবর্ষে আস্তে আস্তে আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং তার সাহায্যে ভারতবর্ষ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারছে। যেটা কিনা চ্যালেঞ্জ বলা হচ্ছিল, সেই চ্যালেঞ্জ ভারত অ্যাকসেপ্ট করেছে এবং 1991 সালে মানে নয়া অর্থনীতি, নয়া শিল্পনীতি বলো, নয়া অর্থনীতি বলো, তার পরিপ্রেক্ষিতে সার্ভিস সেক্টরটা আগের থেকে অনেক গুণ বেড়েছে। এবং এই সার্ভিস সেক্টরের মধ্যে সবচাইতে নবতম সংযোজন যেটা, সেটা হচ্ছে আইটি সেক্টর। আইটি সেক্টর ভারতবর্ষ অনেকটা এগিয়ে গেছে। এই দিকগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। সার্ভিস সেক্টর অধ্যায়ে কারেন্ট এক্সাম্পল এর ব্যবহারটা কতটা গুরুত্বপূর্ণ? কারেন্ট এক্সাম্পল আমি তো বললাম যে এই যে আইটি সেক্টর, কারেন্ট সার্ভিস সেক্টরের মধ্যে একদম নবতম যেটা কারেন্ট যেটা, সেটা হচ্ছে যে আইটি ভিত্তিক যে সমস্ত মানে ইনফরমেশন টেকনোলজি ভিত্তিক যে সমস্ত, তারপরে যে বিজনেস প্রসেস, মানে সেই বিজনেসটাও এখন কিন্তু সমস্ত এই আইটি সেক্টরের মাধ্যমে চলে আসছে। কারণ এখন মানে মানে কি বলবো, নগদ লেনদেনের অংশটা অনেকটাই কমে গেছে। অর্থাৎ সমস্ত পরিষেবা, কি আর্থিক পরিষেবা বলো, কি অন্যান্য পরিষেবা বলো, সমস্ত কিন্তু এই আইটি সেক্টরের মধ্যেই চলে এসছে। এবং সেটা মানে তোমাদের শেষ চ্যাপ্টার, যদিও এটা শেষ চ্যাপ্টার রয়েছে, তাহলে সেখান থেকে তোমাদের এই আইটি সেক্টরটাকে একটু ভালো করে বুঝতে হবে। সেখানে 2 নম্বরের একটা প্রশ্ন আছে, 6 নম্বরের প্রশ্ন আছে। তাহলে 2 নম্বরের প্রশ্নের দিকটা একটু বুঝতে হবে। আর 6 নম্বরের প্রশ্নের ব্যাপারটা তোমরা দেখবে যে সেখানে এই মূলত যে প্রশ্নটা আসতে পারে এই রকম, যে 1991 সালের পরবর্তী পর্যায়ে ভারতবর্ষ যে নতুন শিল্পনীতি ঘোষণা করেছে, সেখানে সার্ভিস সেক্টরটা কতটা, সেখানে সার্ভিস সেক্টর কিন্তু শুধুমাত্র আইটি সেক্টর দিলে হবে না, সেখানে সার্ভিস সেক্টর একদম যেটা বললাম পরিষেবামূলক কাজকর্মগুলো কি, সেখান থেকে কতটা আমরা বিদেশে রপ্তানি করতে পেরেছি, কতটা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পেরেছি, এই জিনিসটা তোমাকে প্রেজেন্ট করতে হবে। স্যার, আইটি সেক্টর ছাড়া ট্যুরিজম, ব্যাংকিং এইগুলো কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ ব্যাংকিং পরিষেবা শুধুমাত্র এখন আমরা দেশের মধ্যে নেই, আমাদের
দেশের ব্যাংকিং সেক্টর কিন্তু বিদেশেও রয়েছে, ঠিক আছে। আর ট্যুরিজম ব্যাপারটা এখন তো পুরো মানে ট্যুরিজম ইন্ডাস্ট্রি যেটা, এটা যে কোনো দেশের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। ভারতবর্ষ ট্যুরিজমের ক্ষেত্রে কিন্তু পিছিয়ে নেই। আমরা যেমন ভারতীয় লোক যেমন বিদেশে যাচ্ছে, প্রচুর বিদেশি কিন্তু ভারতবর্ষে আসছে, যেটা কিনা আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের একটা প্রধান দিক। তাহলে বিদেশি বিদেশি নাগরিকদের আমাদের দেশে আনতে গেলে তাদের এক দেশ থেকে আসার জন্য যে সমস্ত মানিটারি যে সাপোর্টটা, এইটা কিন্তু দিতে হবে। এবং ভারতবর্ষ সেই জন্য যে পরিকাঠামো দরকার, ভারতবর্ষ সেই পরিকাঠামো আছে, এবং তার সাহায্যে কিন্তু প্রচুর মানে বিদেশি এখানে ভ্রমণ করতে আসছে। কিন্তু এই প্রসঙ্গে একটা বলবো, এই সঙ্গে আরেকটা জিনিস জড়িত হয়ে আছে, যে মানে রাজনৈতিক অবস্থাটা কি। কারণ একটা দেশ থেকে আরেকটা দেশে যখন যাচ্ছে, তখন সেই দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু অর্থনীতির ছাত্র হিসাবে বা তোমাদের সিলেবাসে সেই জিনিসটা কভারটা খুব বেশি নেই। আমরা এইটাই বলবো যে আমাদের পরিষেবামূলক ক্ষেত্রগুলোর মাধ্যমে আমরা যে ট্যুরিজমের যে ব্যাপারটা, এইটা মানে কতটা গুরুত্বপূর্ণ তোমাদের সিলেবাসে সেই জায়গাটা খুব বেশি ধরেনি, আমি যতদূর সিলেবাসটা দেখেছি। তবে এইটুকু তোমরা জেনে রাখবে যে পরিষেবা দেওয়ার জন্য ট্যুরিজমের ক্ষেত্রে যে পরিষেবা সেক্টরটা, সেটা ভারতবর্ষে কিন্তু যথেষ্ট বিস্তার লাভ করেছে। এবং এই ব্যবস্থার মাধ্যমে বা এই ট্যুরিজমের মাধ্যমে কিন্তু ভারতবর্ষে প্রচুর বৈদেশিক মুদ্রাও মানে সঞ্চয় করতে পারছে বা অর্জন করতে পারছে। স্যার, ইকোনমিক্সে কিওয়ার্ডসের ব্যবহার উত্তর লেখার সময় এটা কতটা গুরুত্বপূর্ণ? সে ব্যবহার, কিওয়ার্ডস। আচ্ছা কিওয়ার্ড, ঠিক আছে, ঠিকই বলেছেন। কিওয়ার্ডের ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই যে তুমি মানে এখানে মূল শব্দগুলোর কথা বলা হচ্ছে, তো এটা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ তুমি যেই সাবজেক্টের মধ্যে দিয়ে যাচ্ছ, সেখানে মূল ব্যাপারটা কি, এটা তোমাকে একটু জানতে হবে। এটা মুখস্থ করে হবে না, এটা তোমাকে কিন্তু বুঝতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে অর্থনীতির ছাত্র হিসেবে কিওয়ার্ডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং মানে তোমার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বোঝার ক্ষেত্রে কিন্তু এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তোমাকে পড়তে হবে। স্যার, বড় প্রশ্নের কাঠামো কিরকম হওয়া উচিত ভালো নাম্বার ক্যারি করার জন্য? আমরা শুধু ফ্ল্যাট লিখে দিলাম, সেটা কিরকম ভাবে, মানে ইকোনমিক্স তো অনেকটা কনসেপ্টের ওপর যাব, কম লিখবো, কিন্তু কিভাবে নাম্বারটা ক্যারি করা যাবে বড় প্রশ্নের ক্ষেত্রে? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন। তোমরা এটা ভাবলে হবে না যে আগেই বলেছিলাম যে এক পাতা দু পাতা লিখে দিলে নম্বর হয়ে যাবে, তা নয়। তাহলে যে কোনো একটা প্রশ্ন তোমাকে বলেছে, তার একটা ভূমিকা তোমাকে রাখতে হবে, ঠিক আছে। তাহলে তোমার ভূমিকাটা যখন হয়ে গেল, তার পরবর্তী পর্যায়ে তোমাকে যেটা বলতে চেয়েছে, তোমার যেটা জানতে চেয়েছে, সেইটা তোমাকে প্রেজেন্ট করতে হবে। আর সবার শেষে তোমাকে উপসংহারে এক লাইন দু লাইন লিখতে হবে। মানে আমার প্রশ্নের উত্তর যেটা চেয়েছে বলে দিলাম, শেষ হয়ে গেলে, এটা ভাবলে হবে না। মানে আমরা যেমন কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে মূল যে খাবারগুলো সার্ভ করা হয়েছে, সবার শেষে যেমন দই মিষ্টি এবং পান দিয়ে শেষ করা হয়, সেরকম তোমার যখন বড় 2 নম্বর প্রশ্ন, সেখানে খুব একটা মানে ম্যাটার করে না, তুমি যেটা চাইলে সেটা লিখে দিলে হবে। কিন্তু 4 নম্বর বা 6 নম্বর প্রশ্নে তোমরা চেষ্টা করবে যে প্রথমে এক লাইন অন্তত ভূমিকা লেখার, এবং সবার শেষে উপসংহারে অন্তত এক লাইন, মানে 2 লাইন 3 লাইন লিখলে ভালো, সেটা প্রশ্ন অনুযায়ী ভ্যারি করে। তুমি এক লাইন অন্তত উপসংহারে একটা জিনিস টেনে দিয়ে আসবে, তাহলে কিন্তু তোমাকে কম্প্যাক্ট উত্তরটা সেই ক্ষেত্রে আমরা কম্প্যাক্ট হয়েছে এটা ধরে নিই। আর ডায়াগ্রাম? হ্যাঁ, আগেই বলেছি ডায়াগ্রাম ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে তুমি যে প্রশ্ন করো, যে তার পরিপ্রেক্ষিতে যদি কোনো ছবি আঁকা যায়, তাহলে অবশ্যই যেটা কিনা তোমাদের মাইক্রো ইকোনমিক্সে এটা অত্যন্ত ভ্যারি করে। ম্যাক্রো ইকোনমিক্স তোমাদের যেহেতু রয়েছে, খুব বেশি ছবি আঁকার স্কোপ নেই, তবু আমি বলবো যে যেখানে যেটুকু স্কোপ আছে, তোমরা যদি পারো অবশ্যই ডায়াগ্রাম দেবে, তাহলে তোমার মানে খাতার ওয়েটটা একটু বাড়ে। মানে আমরা যখন খাতা দেখি, সঙ্গে সঙ্গে ছাত্র আমরা চোখে দেখি না, কিন্তু সেই ছাত্রটা কী রকম লিখছে তার একটা মানে মানে ওয়েট কীরকম, সেটা কিন্তু আমরা মেজার করে নিই। যখন দেবে একটা ছাত্র লেখার সঙ্গে সঙ্গে তার ডায়াগ্রামও দিয়ে দিয়েছে, তাহলে আমরা বুঝে যাবো যে ছাত্রটার এই ব্যাপারটা সম্পর্কে পুরোপুরি কনসেপ্ট রয়েছে, পুরোপুরি ধারণা রয়েছে। সে শুধু মুখস্থ করে লেখা নেই, পুরো ব্যাপারটার মধ্যে তার একটা দখল রয়েছে, সেইখান থেকে রেখেছি, যার ফলে আমরা সেটার ভালো নম্বর ক্যারি করার ক্ষেত্রে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ বলবো। স্যার, যারা ইকোনমিক্সে দুর্বল, সেমিস্টার 4 একেবারে সামনে, কোন কোন অধ্যায়গুলো এখন জোর দিয়ে পড়লে একটু সহজে পাশ করে নেওয়া যাবে, পাস মার্কটুকু উঠিয়ে নেওয়া যাবে? একদম। সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা ব্যাংকিং দিকটা একটু পড়ো,
খুব সহজ, কারণ প্রতিদিন তোমরা তার মধ্যে দিয়েই যাচ্ছ। তাহলে ব্যাংকিং দিকটা দেখো। আর রাষ্ট্রীয় আয় ব্যয়ের ব্যাপারটা বলবো এই কারণে, কারণ তুমি যখনই জিনিসপত্র কিনতে যাচ্ছ তখন সরকারকে ট্যাক্স দিচ্ছ, ঠিক আছে? তাহলে রাষ্ট্রীয় আয় ব্যয় এবং ব্যাংকিং, এই দুটো জিনিস খুব ভালো করে দেখো তোমরা। আর যেটা আমরা বলবো যে এই মানে সবার শেষের পার্ট যেটা ইন্ডিয়ান ডেভেলপমেন্ট ব্যাপারটা, এইটা ওইটুকু কভার করার পর যদি মনে করতে পারছো যে এটা একটু হতে পারে, তাহলে সেই দিকটা যাও। তাহলে প্রথম দিকটা তোমার যদি পাস করার ব্যাপারটা যদি এরকম হয় যে তোমার পুরো ব্যাপারটা কভার করতে পারোনি, এখন একদম ঘাবড়ানোর কিচ্ছু নেই। খুব ধীর স্থিরভাবে তুমি ব্যাংকিং সেক্টরটা পড়ো আর বাজেট সেকশনটা পড়ো। অত্যন্ত সহজ, তুমি দুবার পড়লেই বুঝতে পারবে, বইতে খুব সুন্দর করে বর্ণনা আছে। তাহলে সেই ক্ষেত্রে ঘাবড়ে না গিয়ে আমি বলবো যে এই দুটো জিনিস একটু ভালো করে পড়ে গেলেই তুমি পাস মার্কস পেয়ে যাবে। স্যার এবার একটু প্রথম থেকে শেষ অবধি ইম্পর্টেন্ট টপিকগুলো একটু আপনি রিভিশন দিয়ে দিন, যে কোন কোন জায়গাগুলো তারা দেখবে, কিভাবে কিভাবে পড়বে, প্রিপারেশন কিভাবে নেবে তারা। ঠিক আছে, খুব সুন্দর ব্যাপার। আমি তাহলে একটু খুব সংক্ষেপে একদম সাবজেক্ট ধরে যদি বলি, তাহলে সবার প্রথমে তোমাদের রয়েছে যে অর্থ রয়েছে। তাহলে অর্থের কাজ, তার সঙ্গে চলে আসছে ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, ঠিক আছে? এরপর রয়েছে অর্থ কারণে যেটা হয় সেটা মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি কী করে কন্ট্রোল করা যায়, ঠিক আছে? তারপর রয়েছে তোমাদের রাষ্ট্রীয় আয় ব্যয়। তাহলে রাষ্ট্রীয় আয় ব্যয়ের ক্ষেত্রে বাজেট কি, বাজেটের ধরনগুলো, ডেফিসিট বাজেট মানে ঘাটতি বাজেট, উদ্বৃত্ত বাজেট, সমতার বাজেট, সেটা কি। আর মূলত কথা হচ্ছে যে বাজেটের, এই যে বললাম ঘাটতি বাজেট, কোন বাজেটটা তুমি সমর্থন করবে এবং কেন, ঠিক আছে? এটা গেল। তারপরে তুমি যে অর্থনৈতিক, ভারতবর্ষের যে অর্থনৈতিক সমস্যা, সেটা হচ্ছে যে সমস্যাগুলো কি কি, সেখানে আসবে কি অর্থনৈতিক সমস্যা মানে সেখানে তোমাদের হচ্ছে শিল্প। তাহলে শিল্পের ক্ষেত্রে তোমরা শিল্প কি, ভারতবর্ষের এই যে 1991 সালের আগের শিল্প কি, পরের শিল্প কি। আর শিল্প চ্যাপ্টারে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা অংশ সেটা হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি। মানে আমার ধারণায় বলছে যে স্মল স্কেল ইন্ডাস্ট্রি থেকে প্রশ্ন আসবেই। তাহলে স্মল স্কেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প কি, ভারতবর্ষের অর্থনীতিতে ক্ষুদ্র শিল্পের ভূমিকা এবং ক্ষুদ্র শিল্পের সমস্যা, এই দিকটা অবশ্যই তোমরা দেখে যাবে। আর এরপর বলবো যে বৈষম্য, দারিদ্র্য, বেকারি। তাহলে দারিদ্র্যের জন্যই আসছে বৈষম্য। তাহলে দারিদ্র্যের কারণগুলো কি কি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ভারতবর্ষের দারিদ্র্য দূরীকরণের জন্য সরকার এই পর্যন্ত কি কি ব্যবস্থা গ্রহণ করেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালো করে দেখে যাবে। আর শেষে যেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক প্রসার, মানে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কী, কীভাবে এটাকে বজায় রাখা যায়। আর নতুন যেটা ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, তাহলে ইনক্লুসিভ ডেভেলপমেন্টটা কি, সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কি। তাহলে ডেভেলপমেন্টের দিক থেকে এই দুটো, আর সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্টের সঙ্গে পরিবেশের নতুন যে ব্যাপারটা, এটা পরিবেশটা কী করে জড়িত, যে পরিবেশ কী করে পরিবেশের দূষণ হচ্ছে সেটাকে দূষণ দূর করার জন্য কী কী ব্যবস্থা করতে হবে, ইত্যাদি ব্যাপারগুলো তোমরা দেখে যাবে। সবার শেষে যেটা বলবো সেটা বলে মানে থোড়া উর্দু যদি শেষ করি, সেটা হচ্ছে সবার শেষে তোমাদের রয়েছে মানব উন্নয়ন এবং নীতি আয়োগ। তাহলে মানব উন্নয়নের ক্ষেত্রে যে মানব উন্নয়ন আমরা কাকে বলছি, মানে সেক্ষেত্রে ইন্ডেক্সগুলো কী কী, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তাহলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কী, কীভাবে সেটাকে তৈরি করা যায়। আর সবার শেষ হচ্ছে নীতি আয়োগ। আগে যেটা ছিল 5th 5-year প্ল্যান, এই নতুন সরকার এসে সেটাকে মানে ওই একই কাজ করবে, নাম পাল্টে দিয়ে করা হয়েছে নীতি আয়োগ। তাহলে নীতি আয়োগ কি, তার ফাংশনটা কি, মানে কেন হলো, তার ফাংশনটা কি, এবং সেটা অর্থনীতিতে কিভাবে কাজ করছে, এই জিনিসটা একটু তোমরা দেখে যাবে। স্যার আমাদের আজকে একেবারে কনসেপ্ট ক্লিয়ার করেছেন, যাতে পরীক্ষার খাতায় বেশি লিখবো না, কিন্তু কনসেপ্টটা যেহেতু জানা আছে আমরা পরিষ্কারভাবে সেটা পয়েন্ট টু পয়েন্ট লিখব এবং ডায়াগ্রাম ইউজ করে লিখব, বড় প্রশ্ন। এগুলো আমরা টিপস পেলাম। আচ্ছা, আজকের পর্ব শেষের দিকে চলে এসেছি আমরা আজকের পর্বে। অনেক ধন্যবাদ স্যার, আজকে আপনি সময় দিয়েছেন। আজকে আমরা কথা বললাম অর্থনীতি নিয়ে। আপনারা শুনছেন টার্গেট উচ্চ মাধ্যমিক। আজকের এই পর্ব এই পর্যন্তই। জুড়ে থাকুন আমাদের সাথে। নমস্কার।